এসএসসি দাগি তালিকা নিয়ে ফের অসন্তোষ, সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে বলল কমিশন। এখন স্বাভাবিকভাবে সমস্ত পক্ষই মনে করছেন যে প্রকৃত দাগিদের সংখ্যাই 1806 থেকে অনেক বেশি এবং সুপ্রিম কোর্টও সেটা মনে করেছেন। সেই জন্য সুপ্রিম কোর্ট বলছেন যে তাদের চিহ্নিত করো, তাদের তালিকা প্রকাশ করো। হাইকোর্ট সে একটা মন্ত্রিসভা সম্পর্কে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা মন্ত্রিসভা, তার মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে এই রকম একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে সরকার স্বীকার করে নিয়েছে যে ওয়াইড স্প্রেড দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। এটা সরকারের স্বীকৃতি, কোনো বিরোধী দলের বা কোনো আইনজীবীর বা অন্য কারণ নয়, সংবাদ মাধ্যমের নয়। সরকার আদালতে স্বীকার করে নিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আদালতে প্যানেল বাতিল হয়ে গেছে 25,753 জনের। তখনও কিন্তু রাজ্য সরকার এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি প্রাপক তাদের চাকরি রক্ষার জন্য বা তাদের প্রতি তিনি সদয় হয়েছেন। কখনো বলেছেন ঠিক আছে শিক্ষকের চাকরি গেছে তো কী হয়েছে, আমি দেখছি গ্রুপ সি বা গ্রুপ ডিতে আপনাদের ঢুকিয়ে দেওয়া যায় কিনা। একজন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাকে কেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি বা গ্রুপ ডির সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবেন? সরকারি চাকরিটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর জমিদারির বিষয় নয়। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি আঙ্গারিয়ার ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিকা যথেষ্ট নয়, বিবরণসহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এসএসসি যে তালিকা দিয়েছিল, সিবিআই যে তালিকা দিয়েছিল তার থেকে অনেক কম। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের মনে সন্দেহ হওয়া স্বাভাবিক এবং সেই সন্দেহের বশবর্তী হয়েই তারা সংশয় প্রকাশ করেছেন, এসএসসিকে দাগিদের পুরো তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে সুযোগ থাকা সত্ত্বেও তারা নিয়োগ প্রক্রিয়া থেকে সরকারের বকলমে শাসক দলের হাতটা সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু করেননি। এখন যে এসএসসির পাপে, যে এসএসসির দুর্নীতিতে এতগুলো ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, সেই এসএসসি আবার পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষাতেও যে দুর্নীতি হবে, সেই পরীক্ষাতেও যে সাদা খাতা দিয়ে পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, এরকমটাই কিন্তু মানুষ বিশ্বাস করছে। আজকেও এই ব্রাত্য বসু, তিনি আজকেও শিক্ষামন্ত্রীর চেয়ারে, তিনি বলছেন, মানে বুক বাজিয়ে বলছেন যে আমি তৃণমূলের ছেলেরাই সরকারি চাকরি পাবে। কিভাবে পাবে আমি বলবো না, শুধু এই কথাটা বলার জন্যই তো তাকে কাস্টডিতে নেওয়া উচিত। সরকারি চাকরিটা কিন্তু কি তোমার পৈতৃক জমিদারির বিষয় নাকি? দুর্নীতির জন্য চাকরি বাতিল, কেউ কেউ চপ তেলে ভাজা বিক্রি করছে পেটের তাগিদে। তাদের তো কোনো উপায় নেই, কারণ কোনো কাজ নেই। রাজ্যে তারা কাজ পাচ্ছেন না, রাজ্যের বাইরে গেলে মার খাচ্ছেন। এই একটা অসহনীয় অবস্থা এবং এই সরকার যতদিন থাকবে ততদিন এই পরিস্থিতিটা কিন্তু থাকবে। আর মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ, তিনি বলছেন চপ শিল্প করুন, এই মুড়ি তেলে ভাজা করুন, এই কাশফুলের বালিশ করুন। তা এগুলো যদি উন্নততর কর্মসংস্থান হয়, উনি ওনার বাড়ির বৃষ্টি মুখার্জিকে ঘুষ দিয়ে শিক্ষকতার চাকরি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকতার চাকরি দিতে গিয়েছিলেন কেন? তো উনি ওনার বাড়ির লোকেদের, তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ির লোকেদের এই চপ শিল্প, কাশফুল শিল্প, এই মুড়ি তেলে ভাজা শিল্প, এগুলোতে নিয়োগ করুন না। এসএসসি দাগি তালিকা নিয়ে ফের অসন্তোষ, সুপ্রিম কোর্ট প্রশ্নের মুখে বলল কমিশন। তাহলে কি আপনার অনুমানই সত্য? আরও কয়েক হাজার দাগি রয়েছে, কেন তাদেরকে আড়াল করছে কমিশন বা মমতা সরকার? দেখুন, সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত, এরা একটা তালিকা দিয়েছিল। তাতে 10,750 জনকে টোটাল ওই 25,753 জনের মধ্যে দাগি বলে চিহ্নিত করা হয়েছিল। তারা র্যাঙ্ক জাম্প করে বা সাদা খাতা জমা দিয়ে বা বিভিন্ন রকম বেআইনি কার্যকলাপে তারা চাকরি পেয়েছিল। এখন এই যে 10,750 জনের যে তালিকা বিক্রমবাবুরা বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে দিয়েছিলেন, তার কোনো বিরোধিতা সেখানে এসএসসি বা রাজ্য সরকার বা সিবিআইয়ের তরফ থেকে করা হয়নি। কিন্তু সিবিআই একটা তালিকা দিয়েছিলেন
তাদের তালিকা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। আবার এসএসসি হাইকোর্টে একরকম তালিকা দিয়েছে, আর সুপ্রিম কোর্টে একরকম তালিকা দিয়েছে। এবং সর্বশেষ যাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করে এসএসসি তালিকা প্রকাশ করেছে সেটা ওই 1806 জনের মতো। এখন স্বাভাবিকভাবে কোথায় 10,750, কোথায় এসএসসি এর আগে বলেছিল 6,500, কোথায় সিবিআই বলেছিল 5,600, এই সমস্তর সঙ্গে এই 1806টা কিন্তু মিলছে না। তাহলে প্রকৃত দাগি সংখ্যা কত? এখন আমি তো আর চাকরি দিইনি বা আপনি চাকরি দেননি, চাকরিটা ঘুষ নিয়ে দুর্নীতির মাধ্যমে দিয়েছেন রাজ্য সরকার। কাজেই রাজ্য সরকার এবং এসএসসি বলতে পারবেন যে প্রকৃতপক্ষে দাগি কতজন। এখন খুব স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বুঝিয়ে দিয়েছেন, কোনো লুকোচুরি করেননি, যে তিনি দুর্নীতির মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে তিনি আছেন, তাদের জন্য তিনি আছেন, তাদের চাকরি বাঁচানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, তিনি 6,271টা অতিরিক্ত পোস্ট অর্থাৎ সুপার নিউমারারি পোস্ট তৈরি করেছিলেন এই যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরিটাকে বহাল রাখার জন্য। এবং মহামান্য কলকাতা হাইকোর্ট পর্যন্ত বলেছিল এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, যারা বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের চাকরিটা রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সে একটা সিদ্ধান্ত নিয়েছে যে অতিরিক্ত পদ তৈরির এটা, এবং নির্দেশ দিয়েছিল সিবিআইকে যে প্রয়োজনে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার যে সমস্ত সদস্য, যে সমস্ত অফিসার যারা এই অতিরিক্ত পদ তৈরির জন্য দায়ী তাদের প্রত্যেককে প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে। তা এখন সুপ্রিম কোর্ট যে কোনো কারণেই হোক এই নির্দেশটাকে খারিজ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে। ফলে সিবিআই আর তাদের কাস্টডিতে নিয়ে তদন্ত করার সুযোগ পায়নি। কিন্তু একটা হাইকোর্ট সে একটা মন্ত্রিসভা সম্পর্কে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা মন্ত্রিসভা, তার মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে এই রকম একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে সরকার স্বীকার করে নিয়েছে যে ওয়াইড স্প্রেড দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। এটা সরকারের স্বীকৃতি, কোনো বিরোধী দলের বা কোনো আইনজীবীর বা অন্য কারণ নয়, সংবাদ মাধ্যমের নয়, সরকার আদালতে স্বীকার করে নিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর সরকারই এই দুর্নীতিগ্রস্তদের নিয়োগের জন্য ওই অতিরিক্ত পদ তৈরি করছে। স্বাভাবিকভাবে যে সরকার দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিয়েছে এবং যখন এই দুর্নীতির বিষয়টা স্পষ্ট হয়ে গেছে এবং আদালতে প্যানেল বাতিল হয়ে গেছে 25,753 জনের, তখনও কিন্তু রাজ্য সরকার এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী এই দুর্নীতিগ্রস্ত যারা চাকরি প্রাপক তাদের চাকরি রক্ষার জন্য বা তাদের প্রতি তিনি সদয় হয়েছেন। কখনো বলেছেন ঠিক আছে শিক্ষকের চাকরি গেছে তো কী হয়েছে, আমি দেখছি গ্রুপ সি বা গ্রুপ ডিতে আপনাদের ঢুকিয়ে দেওয়া যায় কিনা। একজন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাকে কেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি বা গ্রুপ ডির সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবেন? সরকারি চাকরিটা তো মাননীয় মুখ্যমন্ত্রীর জমিদারির বিষয় নয়, এটা সরকারের সরকারি চাকরি পেতে গেলে একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। দেশে সংবিধান আছে, আইন আছে, তা কাজেই সুপ্রিম কোর্টের সন্দেহ হওয়া স্বাভাবিক। এবং এই যে তালিকা প্রকাশ হয়েছে এই তালিকায় কিন্তু তালিকাটা অসম্পূর্ণ। তালিকায় তাদের বাবার নাম, তাদের ঠিকানা, তারা কোন স্কুলে ছিলেন এগুলো দেওয়া হয়নি, যাতে করে যে সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের আত্মীয় এইসব দাগি লোকেরা এইটা যাতে লোকে জানতে না পারে, স্থানীয় মানুষ যাতে চিনতে না পারে, সেই জন্য শুধু নামটা দিয়ে দিয়েছে আর একটা তালিকা ওয়েবসাইটে বার করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে সমস্ত পক্ষই মনে করছেন যে প্রকৃত দাগিদের সংখ্যাই 1806 থেকে অনেক বেশি এবং সুপ্রিম কোর্টও সেটা মনে করেছেন। সেই জন্য সুপ্রিম কোর্ট বলছেন যে তাদের চিহ্নিত করো, তাদের তালিকা প্রকাশ করো। এখন মুশকিল হচ্ছে 25,753 জনের কাজ চলে গেল। এই 25,753 জনের মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, কলকাতা হাইকোর্ট বলেছেন, সরকার পক্ষ বলেছেন,
সমস্ত পক্ষ যারা আছে, সিবিআই থেকে শুরু করে এসএসসি, প্রত্যেকে বলেছেন যে এদের মধ্যে একটা বড় অংশ তারা দুর্নীতি মুক্ত উপায়ে তাদের মেধা, পরিশ্রম এবং তাদের পরীক্ষা দিয়ে একেবারে মেধার ভিত্তিতে তারা চাকরিটা পেয়েছে। তা মহামান্য সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এক কলমের খোঁচায় তাদের চাকরিটাও শেষ করে দিলেন। আমি বারবার আপনাদের চ্যানেলেও বলেছি যে সুপ্রিম কোর্টের এই রায় ন্যায়ও হয়নি, বিচারও হয়নি, শুধুমাত্র একটা রায় হয়েছে, যে রায়ে নিরপরাধ যারা চাকরিজীবী, যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, শুধু রাজার পাপে অর্থাৎ রাজ্য সরকার দুর্নীতি করেছেন এই পাপে সেই নিরপরাধদের চাকরিটা চলে গেছে, তাদের জীবনটা একটা মানে চরম চূড়ান্ত অনিশ্চিত একটা অন্ধকারময় অবস্থায় চলে গেছে। এর মধ্যে অনেকে আত্মহত্যা করেছেন। এখন আত্মহত্যাটা কোনো পথ নয়, এটাকে সমর্থন করাও যায় না, কিন্তু ব্যক্তিগতভাবে তো আমার মনে হয় যদি আমি 7 বছর 8 বছর চাকরি করার পরে যদি হঠাৎ একদিন জানতাম যে আমার চাকরিটা চলে গেছে, তখন আমার মানসিক অবস্থাটা কি হতো। পরিবার পরিজনকে নিয়ে তো কার্যত পথে বসা, তো এই অবস্থায় তারাই বা কী করবেন। কাজেই এগুলো হচ্ছে। তবে একটা জিনিস আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, যতদিন সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের কাছে একটা বিরাট সুযোগ এসেছিল, তারা কিন্তু একটা জিনিস বুঝেছিলেন যে সরকারের বকলমে শাসক দলের হাতে নিয়োগ প্রক্রিয়া থাকলে সেই নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণ, রাজনৈতিক নিয়োগ, দুর্নীতি এগুলো হবেই। এটা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট বুঝেছিলেন। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে কিন্তু তার অপার ক্ষমতা, তার কাছে কিন্তু এই রাস্তাটা পরিষ্কার ছিল যে তিনি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগের জন্যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তিনি করবেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই সুযোগটাকে কাজে লাগায়নি এবং দুঃখের বিষয় বিড়ালকে মাছ পাহারা দিতে দিয়েছেন, আবার এসএসসিকে ওই পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব দিয়েছেন। এখন যে এসএসসির পাপে, যে এসএসসির দুর্নীতিতে এতগুলো ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে গেল, সেই এসএসসি আবার পরীক্ষা নিচ্ছে এবং সেই পরীক্ষাতেও যে দুর্নীতি হবে, সেই পরীক্ষাতেও যে সাদা খাতা দিয়ে পাওয়া যাবে, চাকরি পাওয়া যাবে, এরকমটাই কিন্তু মানুষ বিশ্বাস করছে। এখন রায় কি হলো আদালতের, এটা একটা বিষয়, কিন্তু মানুষ সেই রায় সম্পর্কে কি ভাবছে। আদালতকে কিন্তু এটাও মনে রাখতে হবে যে বিচার যে হয়েছে এটা কিন্তু মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে, মানুষ যাতে মনে করে বিচার হয়েছে, সেইটা কিন্তু হয়নি। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এনভি আঙ্গারিয়ার ডিভিশন বেঞ্চে স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিকা যথেষ্ট নয়, বিবরণসহ প্রকাশ করার নির্দেশ দিয়েছে। এর মধ্যে দিয়ে কী মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি এখনও কমিশনের উপরে পুরোপুরি ভরসা করে উঠতে পারছে না? দেখুন, সুপ্রিম কোর্ট কেন যে কমিশনের উপর ভরসা করে তাদের পরীক্ষা কন্ডাক্ট করার দায়িত্ব দিয়েছে আমি জানি না। আমার কাছে এটা বড় অদ্ভুত লেগেছে যে সংস্থায় সেই একই কর্মচারী আছে, সেই একই আধিকারিক আছে এবং সেই একই সরকারের বকলমে শাসক দলের নিয়ন্ত্রণ আছে, কাজেই তারপরে এসএসসির উপরে সুপ্রিম কোর্ট আস্থা রেখে তাদের পরীক্ষা নিতে কেন বলেছেন আমি জানি না। কিন্তু সুপ্রিম কোর্ট দেখছেন যে এই দাগিদের তালিকাটা সত্যি একেবারে এত কম হয়েছে যে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। কারণ এসএসসি যে তালিকা দিয়েছিল, সিবিআই যে তালিকা দিয়েছিল, তার থেকে অনেক কম। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের মনে সন্দেহ হওয়া স্বাভাবিক এবং সেই সন্দেহের বশবর্তী হয়েই তারা সংশয় প্রকাশ করেছেন, এসএসসিকে দাগিদের পুরো তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে সুযোগ থাকা সত্ত্বেও তারা নিয়োগ প্রক্রিয়া থেকে সরকারের বকলমে শাসক দলের হাতটা সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা কিন্তু করেননি। একই বিষয়ে এসএসসির প্রচুর মামলা, এই নিয়েও বিরক্ত সুপ্রিম কোর্ট। সত্যিই তো এত দুর্নীতি, এবার রাজ্য কি আদালত চালাবে? তাহলে সরকারের কি দরকার? আজকে তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে সরকার বলে কোনো বস্তু তো নেই এবং সুপ্রিম কোর্টের এই বিরক্তির কারণটা আমি বুঝতে পারছি না। কারণ এত ব্যাপক দুর্নীতি এবং সেই দুর্নীতির ফলে যেসব মামলা হয়েছে, তাতে যে রায় হয়েছে, তাতে নিরপরাধরা সাজা পেয়েছেন। এই যে এসএসসি পরীক্ষা নিচ্ছে, এতে 10 নম্বর দেওয়া হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতার জন্য।
সকলে তো আশা করেছিল 2016 সালের পরীক্ষাটা বাতিল হয়ে আবার নতুন করে হচ্ছে, তাহলে 2016 সালে যে নম্বর বিভাজন ছিল, যে প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার জন্য কথা বলা হয়েছিল সেই অনুসারেই হবে। কিন্তু এসএসসি পুরো সেটা বদলে দিল এবং মহামান্য আদালত বললেন যে না, ঠিক আছে, এসএসসি বদলে দিয়ে পরীক্ষা নিতে পারে। এখন স্বাভাবিকভাবে যারা ফ্রেশার, যারা নতুন পরীক্ষা দিয়েছে, তারা 90 নম্বরের মধ্যে নম্বর পাবে, আর যারা শিক্ষক ছিলেন তারা 100 নম্বরের মধ্যে নম্বর পাবেন। স্বাভাবিকভাবে এই 10 নম্বরে তারা এগিয়ে থাকছেন। এবং নম্বর বিভাজনটা যেরকমভাবে করা হয়েছে 2016 থেকে এই 2025-এ দুর্নীতির সুযোগ কিন্তু আরও অনেক বেশি রয়ে গেছে। কাজেই সুপ্রিম কোর্টের ভূমিকা বিরক্তি প্রকাশ করলেই তো শুধু হবে না, সুপ্রিম কোর্টের ভূমিকাও কিন্তু মানে দুর্নীতি উৎপাদনে ততখানি সহায়ক নয়। বলুন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্টও রায় দিয়েছিল, যারা দাগি তাদেরকে 12% সুদ সহ যা বেতন তারা তুলেছেন সেই টাকাটা ফেরত দিতে হবে। রাজ্য সরকার এখনও সেই প্রক্রিয়া শুরু করেননি, তা সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিয়েছে? এখনও পর্যন্ত তো কিছু হয়নি, অথচ নিরপরাধদের চাকরিটা চলে গেল। তাহলে নিরপরাধরা শাস্তি পেল, যে রাজ্য সরকার, যে শাসক দল, যে সরকারি অফিসাররা দুর্নীতি করলো, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা উপায় করলো এবং সেই দুর্নীতির ফলে নিরপরাধদের একটা চূড়ান্ত অনিশ্চিত অবস্থায় চলে যেতে হলো, তাদের চাকরিটা গেল, সেই দুর্নীতিগ্রস্ত মন্ত্রী, আমলা বা সংশ্লিষ্ট যারা এজেন্ট, তাদের বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো শাস্তির ব্যবস্থা হলো না। আজকেও এই ব্রাত্য বসু, তিনি আজকেও শিক্ষামন্ত্রীর চেয়ারে, তিনি বলছেন, মানে বুক বাজিয়ে বলছেন যে আমি তৃণমূলের ছেলেরাই সরকারি চাকরি পাবে। কিভাবে পাবে আমি বলবো না, শুধু এই কথাটা বলার জন্যই তো তাকে কাস্টডিতে নেওয়া উচিত। সরকারি চাকরিটা কিন্তু কি তোমার পৈতৃক জমিদারির বিষয় নাকি? এটা তো একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। তাহলে তুমি কিভাবে সরকারি চাকরিতে তৃণমূলের ছেলেদের নিয়োগ করবেন? তো উনি তো স্পষ্ট দুর্নীতির কথাটা একদম সোজা সাপটা বলছেন। তো সেই ব্রাত্য বসু আজকে শিক্ষামন্ত্রী, তিনি বাণী দিচ্ছেন, তিনি শিক্ষা দপ্তর পরিচালনা করছেন, আর যারা নিরপরাধ তাদের চাকরি চলে যাচ্ছে। সিবিআই রিপোর্টে ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য, 17 রকম পদ্ধতিতে হতো দুর্নীতি। এই সরকারের আমলে আর কি কি দেখতে হবে? কর্মসংস্থান নেই, দুর্নীতির জন্য চাকরি বাতিল, কেউ কেউ চপ তেলে ভাজা বিক্রি করছে পেটের তাগিদে, এমনকি অকালে মৃত্যুর উদাহরণও আছে। স্যার, এই সমস্যার সমাধান কি? দেখুন, পশ্চিমবাংলায় এই যে তৃণমূল সরকারটা এসেছে, এই রকম কোনো সরকার অতীতে আসেনি। অতীতে যে কোনো সরকারের আপনি যে কোনো বিষয়ে সমালোচনা করতেই পারেন, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু এই সরকার এসে যেটা করলো, প্রথম সিঙ্গুরে টাটাদের যে মোটর গাড়ি তৈরি যে কারখানা, সেই কারখানাটা একদম উৎপাদন শুরুর মুখে ছিল, এবং শুধু মোটর গাড়ির কারখানা নয়, তার সঙ্গে 52টা অনুসারী শিল্প স্বাভাবিকভাবে, এবং একটা সম্পূর্ণ উপনগরী 92% তৈরি হয়ে গিয়েছিল গাড়ি উৎপাদন শুরুর মুখে। সেই সময়ে রতন টাটার, প্রয়াত রতন টাটার বক্তব্য অনুসারে টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে এবং পরিকল্পনায়, তাদের স্বার্থে এই সিঙ্গুর আন্দোলন পরিচালিত হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, তিনি একক কৃতিত্ব দাবি করতে পারেন যে সিঙ্গুরের এই শিল্পটাকে তিনি তুলে গুজরাটের সানন্দে নরেন্দ্র মোদীকে উপহার দিলেন, সেখানে কারখানা চলছে। তো এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, ক্ষমতায় এসেছেন, কিন্তু সমস্ত বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ হচ্ছে সেই রাজ্য যেখানে বিনিয়োগের কোনো নিরাপত্তা নেই। উৎপাদন শুরুর একদম মুখে টাটাদের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা শিল্পগোষ্ঠীকেও কারখানা গুটিয়ে চলে যেতে হয় দলীয় রাজনৈতিক আন্দোলনে। তা সেখানে বিনিয়োগ হবে কি করে? যার ফলে প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করেন, সেখানে নাচ গান ইত্যাদি হয়, বিনিয়োগ আসে না। অন্যদিকে কাটমানি তোলাবাজি শিল্পের ফলে যে ছোটোখাটো শিল্পোদ্যোগী, তারাও আর শিল্প করতে ভরসা পাচ্ছেন না। তা স্বাভাবিকভাবে শিল্পে যদি বিনিয়োগ না আসে, তাহলে সেখানে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই।
আবার এদিকে সরকারি যে বিভিন্ন দপ্তরে 7 লক্ষের বেশি পদ শূন্য রয়েছে, স্থায়ী পদ, সেই পদগুলোকে নিয়োগের কোনো উদ্যোগ রাজ্য সরকার নিচ্ছেন না। এবং যেটুকু উদ্যোগও নিচ্ছেন সেখানে দুর্নীতিটা এত ব্যাপক যে প্যানেল বাতিল হয়ে যাচ্ছে বা আদালতে বিচারাধীন। অর্থাৎ পরিকল্পিতভাবে একদিকে সরকারি ক্ষেত্রে নিয়োগ করছেন না সরকার, অন্যদিকে বেসরকারি ক্ষেত্রে নিয়োগের সুযোগটাকে তিনিই শেষ করে দিয়েছেন। পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থান নেই, যার ফলে তারা যে সমস্ত কর্মপ্রার্থী তারা পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে। সেখানেও খুব দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলার অপরাধে সেই সব পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের শিকার হতে হচ্ছে, তারা গ্রেপ্তার হচ্ছেন, তাদের পুলিশ মারধর করছে, স্থানীয় স্তরে রাজনৈতিক আক্রমণের তারা শিকার হচ্ছেন। এমনকি সবথেকে আতঙ্কের বিষয়, বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তাদের জীবনটা চূড়ান্ত অনিশ্চিত করে দেওয়া হচ্ছে, তারা কবে দেশে ফিরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে বাংলার ছেলেমেয়েরা যাবে কোথায়? আর মুখ্যমন্ত্রী এতটাই নির্লজ্জ, তিনি বলছেন চপ শিল্প করুন, এই মুড়ি তেলে ভাজা করুন, এই কাশফুলের বালিশ করুন। তাই এগুলো যদি উন্নততর কর্মসংস্থান হয়, উনি ওনার বাড়ির বৃষ্টি মুখার্জিকে ঘুষ দিয়ে শিক্ষকতার চাকরি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকতার চাকরি দিতে গিয়েছিলেন কেন? তো উনি ওনার বাড়ির লোকেদের, তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ির লোকেদের এই চপ শিল্প, কাশফুল শিল্প, এই মুড়ি তেলে ভাজা শিল্প, এগুলোতে নিয়োগ করুন না। অর্থাৎ সাধারণ যুবক যুবতীদের, যারা কর্মপ্রার্থী যুবক যুবতী, এবং সবথেকে আতঙ্কের পরিসংখ্যান হচ্ছে যে পশ্চিমবাংলার জনসংখ্যার 65% বয়স হচ্ছে 34 বছরের নিচে। তারা কাজের বাজারে কাজ খুঁজছে, অথচ কোনো কাজ নেই। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে একেবারে কুৎসিত একটা মানসিকতায় কৃতদাস মালিকের মতো নামমাত্র বেতনে কাউকে 600 টাকা, কাউকে 1666 টাকা, কাউকে 2000, কাউকে 3000, কাউকে 5000, কাউকে 10,000 টাকা বেতন দিয়ে 12, 14, 16 ঘন্টা সরকারি কাজ করিয়ে নিচ্ছেন। এবং তাদের না আছে কোনো প্রভিডেন্ট ফান্ড, না আছে কোনো পেনশন, না আছে তাদের কোনো সামাজিক সুরক্ষা, না আছে মেডিকেল, না আছে ছুটি, কিচ্ছু নেই। তারা আক্ষরিক অর্থে কৃতদাসের মতো কাজ করছেন এবং তাদের তো কোনো উপায় নেই, কারণ কোনো কাজ নেই। রাজ্যে তারা কাজ পাচ্ছেন না, রাজ্যের বাইরে গেলে মার খাচ্ছেন। এই একটা অসহনীয় অবস্থা। এবং এই সরকার যতদিন থাকবে ততদিন এই পরিস্থিতিটা কিন্তু থাকবে। এটা মানুষকে ভাবতে হবে যে এই সরকারকে যদি তারা আবার রাখেন এই পরিস্থিতি থাকবে। মানুষ যদি মনে করেন তাদের সন্তান সন্ততিদের কাজের প্রয়োজন নেই, কর্মসংস্থানের প্রয়োজন নেই, শুধু ওই লক্ষ্মীর ভাণ্ডার আর ওই কিছু টাকা পেলেই তাদের চলবে, তাহলে ভালো, তাহলে এই জিনিস চলবে। কি করা যাবে?